শুরু করেছি ফুটবলের কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। একটা জিনিস তোমরা জানো যে ইতোমধ্যে 20টা ওয়ার্ল্ড কাপ কিন্তু পৃথিবীতে হয়ে গিয়েছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ। এর মধ্যে দক্ষিণ আমেরিকার শুধুমাত্র 3টা দেশ ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু তারা সবাই একত্রে মিলে 9টা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। কিন্তু 20টার মধ্যে 9টি ওয়ার্ল্ড কাপে কিন্তু ল্যাটিন আমেরিকা থেকে জিতে। এই ছোট্ট একটি মহাদেশ, এতটা ছোট না কারণ এখানটা অনেক বড় বড় দেশ রয়েছে, কিন্তু এই অনুন্নত একটি মহাদেশ যার থেকে অনেক উন্নত কিংবা ইউরোপ, সেইগুলোর তুলনায় কিন্তু 9টা ওয়ার্ল্ড কাপ তারা জিতে গিয়েছে। যেখানে 5টি ওয়ার্ল্ড কাপ জিতেছে ব্রাজিল, 2টো আর্জেন্টিনা এবং 2টো উত্তর আমেরিকা। যারা যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তাদের সাথে দুঃখের সাথে বলতে হয় যে তোমরা এখনো পর্যন্ত ব্রাজিলের অর্ধেক ওয়ার্ল্ড কাপও জিততে পারো নাই। সো ব্রাজিলের অর্ধেক ওয়ার্ল্ড কাপ জিততে পারলে হয়তো তোমাদের সাথে তর্কটা আরেকটু বেশি জমতো। আচ্ছা, তাহমিদুল ইসলাম বলছে রেকর্ডেড ক্লাস দেখে বুঝি নাই এত মজা লাইভ ক্লাসে। তাহমিদ, তোমার আরো অনেক আগে লাইভ ক্লাসে জয়েন করা উচিত ছিল, তাহলে বুঝতে আসলে লাইভ ক্লাসে কত বেশি মজা হয়। এখনই লাইভ ক্লাসের ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে আমরা ঢুকতে পারি। ল্যাটিন আমেরিকা নিয়ে যখন আমরা কথা বলতে চাই তাহলে শুধুমাত্র খেলাধুলা নিয়ে না কথা বললে হয় না। দুজন এমন বিপ্লবী রয়েছেন যারা ল্যাটিন আমেরিকার দেশগুলোকে রীতিমতো বদলে দিয়েছিলেন। দুটো ভিন্ন ভিন্ন সময়কালের দুজন ভিন্ন ভিন্ন মানুষ। একজনের নাম হচ্ছে আর্নেস্তো চে গুয়েভারা এবং আরেকজনের নাম সাইমন বলিভার। তোমাদের কাছে প্রথম প্রশ্ন আর্নেস্তো চে গুয়েভারাকে নিয়ে। আমাদের চে গুয়েভারাকে নিয়ে আসলে অনেক কিছু জানতে হবে। উনি একজন এমন বিপ্লবী যাকে নিয়ে আমাদের অনেক কিছু জানার রয়েছে। তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে চে গুয়েভারার জন্ম কোথায়, তিনি বিপ্লব করেছিলেন কোথায় এবং তার মৃত্যু কোথায়? চে গুয়েভারা। আমরা চে গুয়েভারার একটা আইকনিক ছবি দেখি সব সময়। তিনি অনেক গম্ভীর মুখ করে একদম দিগন্তের দিকে তাকিয়ে রয়েছেন। সেই ছবিটা কিন্তু ইন্টারনেটে এবং পপ কালচারে অনেক বেশি পপুলার। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে চে গুয়েভারার জন্ম, বিপ্লব এবং মৃত্যু ভিন্ন 3টি দেশে হয়েছে। এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। এই ভদ্রলোকের এই 3টি ঘটনা ভিন্ন 3টি দেশে ঘটেছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই 3টি দেশ কোথায় কোথায়? আয়মান সাদিক বলেছে এই ফুটবল কোনোভাবেই শুভর আঁকা হতে পারে না, এটা কে কে দিছে? আয়মান, তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো। আমি ফুটবল আঁকতে পারবো না ব্যাপারটা তো তা না, তাই না? আমি ফুটবল আঁকতেই পারি। আয়মান আমাকে অনেক সময় আন্ডার এস্টিমেট করে, এটা মোটেই ভালো না। আচ্ছা, ভেরি নাইস, অনেকেই সঠিক উত্তর দিতে শুরু করেছে। 522 জন বন্ধু, 530 জন বন্ধু আমাদের সাথে উপস্থিত রয়েছে। যদি 530 জন বন্ধু এই ক্লাসটি শেয়ার করো তাহলে আমরা নিশ্চয়ই সেকেন্ড ক্লাসে সেই 1000 স্টুডেন্টের ল্যান্ডমার্কটি রিচ করতে পারবো। এবং আই প্রমিস ইউ আজকের ক্লাস থেকে আমরা চেষ্টা করব অ্যাডমিশন টেস্টে কোন কোয়েশ্চেনগুলি বেশি ইম্পর্টেন্ট হতে পারে সেগুলি নিয়ে জানবার এবং অনেক ছোট ছোট তথ্য আমরা জানবার চেষ্টা করব। আর্জেন্টিনায় জন্ম, কিউবায় বিপ্লব, মৃত্যু বলিভিয়া। ভেরি গুড, ভেরি নাইস। আজকে কিন্তু সবার উত্তর দেওয়াটা অনেক ভালো হচ্ছে। আর্জেন্টিনা, কিউবা এবং বলিভিয়া। একটু হিস্ট্রিটা বলি। তিনি আর্জেন্টিনায় একজন মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তিনি কিন্তু পেশায় একজন ডাক্তার ছিলেন। কিন্তু সেই সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নিউ কলোনিগুলো ছিল ল্যাটিন আমেরিকাতে, সেই কলোনিগুলো দেখে তিনি অনেক বেশি বদলে যান মানুষ হিসেবে। তিনি রাজনীতিতে জড়িয়ে পড়ে। তার কাছে মনে হয় সমাজকে পরিবর্তন করবার, পৃথিবীকে পরিবর্তন করবার একটি দায়িত্ব তার রয়েছে। এই কারণটাতে তিনি তার বাসা থেকে বের হয়ে যান, সমগ্র ল্যাটিন আমেরিকাতে তিনি ঘুরে দেখেন এবং সেখানটাতে দুঃখ দুর্দশার চিত্র দেখে তার কাছে মনে হয় বিপ্লবী বেঁচে থাকার একমাত্র পথ। এবং তারপরে তিনি কিউবায় গিয়ে বিপ্লব শুরু করেন। কিউবাতে যখন তিনি দেশ স্বাধীন করতে সক্ষম হন এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, তার বন্ধু ফিদেল ক্যাস্ট্রোর হাতে তিনি ক্ষমতার দায়ভার তুলে দেন। তিনি নিজে মন্ত্রণালয় পর্যন্ত গ্রহণ করেছিলেন, কিন্তু তারপরও তার কাছে মনে হয়েছে যে বিপ্লবের জীবনটি তার জন্য ভালো। তিনি মন্ত্রিত্ব চান না, তিনি বিপ্লব চান এবং তার ফলশ্রুতিতে তিনি বলিভিয়াতে চলে যান। সেখানটাতে আবারও পুনরায় বিপ্লব করবার জন্য খুব অল্প কিন্তু মৃত্যু করেন। রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে চে গুয়েভারার যে ছবিটা আমরা সবাই ইন্টারনেটে দেখি, সকল পোস্টারে দেখি, এই ছবিটি কার তোলা? আমরা সবাই এই ছবিটি দেখেছি কখনো না কখনো, কিন্তু এই ছবি
কার তোলা ছবিটি কিন্তু পুরস্কার প্রাপ্ত একটি ছবি। এই ছবিটি কে তুলেছিলেন, এই প্রশ্নটি তোমাদের সবার কাছে রাখছি। চে গুয়েভারার ছবিটি কে তুলেছিলেন? তোমরা মনে করতে পারো যে একটি ক্যাপ মাথায় দেওয়া, ক্যাপের মধ্যে একটি তারকা চিহ্ন রয়েছে এবং অনেক আইকনিক একটি ছবি। দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিচ্ছ। হ্যাঁ, এখন হ্যাঁ, অনেকের উত্তর সঠিক হয়েছে, অনন্যার উত্তর একটু ভুলে যাচ্ছে। চেকে চেনার জন্য সবচেয়ে ভালো বই কোনটি, তিনি মার্ক্সবাদী কোন ধারায় ছিলেন, তাহমিদ জিজ্ঞেস করেছে। তাহমিদ, চেকে চেনার জন্য সবচেয়ে ভালো বই চের নিজের লেখা বইটি। তোমরা চাইলে সেই বইটির নামও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। চের নিজস্ব একটি আত্মজীবনী রয়েছে, সেই আত্মজীবনীটির নাম কি সেটি আমাদের সঙ্গে তোমরা চাইলে শেয়ার করতে পারো। অনন্য জিজ্ঞেস করছে হোয়াট ইজ মার্কসিস্ট রেভলিউশন। আমি তাহলে আগে ছবির উত্তরটি দিয়ে নিই। আলবার্টো কোর্দা। আচ্ছা, যেহেতু অনেকে জিজ্ঞেস করছো যে মার্কসিস্ট রেভলিউশন কি, আবার অনেকে এটিও জানতে চেয়েছো যে স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার কি, তাহলে চলো 2 মিনিট 3 মিনিট আমরা কোল্ড ওয়ার নিয়ে একটা আলোচনা করি এবং ল্যাটিন আমেরিকাতে সেটা কেন্দ্রিক কি ঘটনা ঘটেছিল সেটা নিয়ে একটা আলোচনা করি। মার্কসিস্ট হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, সেটি অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও হয়েছে, আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়নের সূচনা হয়েছিল যখন প্রথম বিশ্বযুদ্ধের সময়, তখনও কিন্তু মার্কসিস্ট রেভলিউশনটা ছিল। মার্কসিস্ট রেভলিউশন মানে হচ্ছে কার্ল মার্কসের ধারণাকে কেন্দ্র করে একটি সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করবার চেষ্টা, অর্থাৎ ক্যাপিটালিস্ট সিস্টেমকে ভেঙে ফেলে একটি সমাজতান্ত্রিক সাম্যবাদী ব্যবস্থা প্রতিষ্ঠা করবার চেষ্টাই হচ্ছে মার্কসিস্ট রেভলিউশন। কোল্ড ওয়ার চলাকালীন সময় ল্যাটিন আমেরিকাতে এই মার্কসিস্ট রেভলিউশন অনেক মাথাচাড়া দিয়ে ওঠে, কারণ তখন যুক্তরাষ্ট্রের কলোনি ছিল অনেকগুলো দেশে। এই দেশগুলোতে সাধারণ নাগরিকরা বুঝতে পারে যে এই ঔপনিবেশিক শাসন কিংবা এই পুঁজিবাদের শাসন আমাদের ভালো লাগে না। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন নামক যে দেশটি ছিল, সেই দেশটি চেষ্টা করছিল যে মার্ক্সবাদকে বা সোশ্যালিজমকে দেশে দেশে ছড়িয়ে দেবার জন্য। এই ছড়িয়ে দেবার জন্য তারা বিভিন্ন দেশে এই ধরনের ইনসার্জেন্সি বা এই ধরনের মুক্তিকামী মানুষের যে ফোর্সগুলি ছিল তাদেরকে ফান্ডিং দিতে শুরু করে, তাদেরকে অস্ত্র সহায়তা, অর্থ সহায়তা ইত্যাদি প্রদান করতে শুরু করে। এবং এভাবে করেই এই চে গুয়েভারা, ফিদেল কাস্ট্রো, হুগো সাভেজের মতো মানুষরা বিভিন্ন জায়গায় বিপ্লবগুলিতে জয়লাভ করতে শুরু করে। আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কেউ এখনো সেই ছবিটির সেই ভদ্রলোকের নাম লিখতে পেরেছো কিনা, সরি চে গুয়েভারার লেখা বইটির নাম লিখতে পেরেছো কিনা। আহমেদ ফায়াজ বলেছে ভাই কে জানি আসছে, দরজাটা খুলেন। তোমাদের জিহান ভাইয়া দরজাটি খুলেছে এবং যে এসেছে তাকে ওয়েলকামও জানিয়েছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, তামিম আহমেদ বলেছে ভাইয়া আপনার হাতের লেখা সুন্দর না। আমি জানি ভাই আমার হাতের লেখা সুন্দর না, আমি 10 মিনিট স্কুলের ভিডিও দেখে হাতের লেখা ঠিক করার চেষ্টা করছি। আই উইল বি বেটার, আই প্রমিস। আচ্ছা, তাহমিদ আরো জানতে চাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন, সমাজতান্ত্রিক, পুঁজিবাদী না ইসলামী? বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র ব্যবস্থা, যেটি পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মাঝামাঝি কোন একটি জায়গায়। কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, বাংলাদেশের যে 4টি মূলনীতি রয়েছে, তোমার কয়েন যদি তুমি দেখো, কয়েনের পিছনে দেখবে যে 4টি তারকা রয়েছে, তার মধ্যে একটি মূলনীতি কিন্তু সমাজতন্ত্র। তাই বাংলাদেশের অর্থনীতি কিন্তু সমাজতান্ত্রিক হওয়ার কথা। আচ্ছা, আমি যে প্রশ্নটি করেছিলাম তা হচ্ছে চে গুয়েভারার লেখা বইটির নাম কি? বইটির নাম অনেকেই উত্তর দিয়েছো, সঠিক উত্তর হচ্ছে মোটরসাইকেল ডায়েরিজ। অর্থাৎ তিনি যখন সমগ্র ল্যাটিন আমেরিকা ঘুরে বেরিয়েছিলেন তখন তিনি এই ডায়েরিতে যেগুলি লিখতেন সেই ঘটনাগুলি হচ্ছে মোটরসাইকেল ডায়েরিজের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। এই বইটি পড়লে তুমি তার বিপ্লব জীবন সম্পর্কে বিস্তারিত কিন্তু জানতে পারবে। জান্নাতুল আলীম জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছো? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আয়মান সাদিক আমাদেরকে ক্লাস নিতে দিচ্ছে না, আয়মান সাদিক আমাদেরকে বিরক্ত করছে। পড়াশোনায় মন দাও, আমার হাতের লেখাতে মনোযোগ দেওয়ার দরকার নেই। পরবর্তী যে ভদ্রলোককে কথা বলতে চাই সেই ভদ্রলোকের নাম হচ্ছে সাইমন বলিভার। আচ্ছা, চে গুয়েভারা যদি একজন বিপ্লবী হয়ে থাকেন, সাইমন বলিভার ইজ আ রিয়েল কনকারার, তিনি একজন বিজয়ী ছিলেন। তিনি একই সাথে অনেকগুলো রাষ্ট্রকে স্বাধীনতা প্রদান করেছেন। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সাইমন বলিভার
কোন কোন দেশের স্বাধীনতা যুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সাইমন বলিভার একই সঙ্গে অনেকগুলো রাষ্ট্রে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সেনাপতি হয়েছেন এবং বিভিন্ন দেশে তিনি এই রাষ্ট্রীয় ক্ষমতাগুলি দখল করেছেন। তিনি একই সাথে অনেকগুলি দেশ থেকে যে ঔপনিবেশিক শাসন ছিল সেখান থেকে তাদেরকে মুক্তি প্রদান করেছেন। সাইমন বলিভার কোন কোন দেশের স্বাধীনতার সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন এটা তোমাদের কাছে জানতে চাচ্ছি। অনেকে জিজ্ঞেস করছো ইরানের রাষ্ট্রীয় ধর্ম কোনটি। ইরানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং শিয়াপন্থী ইসলাম ইরানের রাষ্ট্রীয় ধর্ম। হ্যাঁ, আয়মান বলছে আমেরিকা তো যাওয়া হবে বলে মনে হচ্ছে না, তাই একটু জ্ঞান নিয়ে মনে সাথে যাচ্ছি। কিন্তু দেখো, আমরা যদি আয়মান একটু জেনে ফেলতে পারি দোস্ত, তাইলেই কিন্তু আমরা অর্ধেক বুঝে গেলাম যে ব্যাপারটা কি হচ্ছে। আর ইনশাল্লাহ কোনো না কোনো একদিন যাবো, আমরা আরো অনেক বড় হব, এই ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা সব ঘুরে দেখবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, হ্যাঁ, যাচ্ছে আবার যাচ্ছে না। অ্যাকচুয়ালি 6টা দেশ আছে। হ্যাঁ, 6টা দেশের ব্যাপারটা ঠিক আছে। ভেনেজুয়েলা, পেরু, কলম্বিয়া, বলিভিয়া এইগুলো কিন্তু ঠিক আছে। ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া, পেরু, তিনি পানামা স্বাধীনতার সাথেও জড়িত। আরেকটা উত্তর কি কেউ দিতে পারবে? হ্যাঁ, ইকুয়েডর, রাইট, ইকুয়েডর। এই 6টি দেশের স্বাধীনতার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত, এমনকি নেতৃত্ব প্রদান করেছেন প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে এই যে বলিভার, এই বলিভার সাহেবের নাম অনুসারেই কিন্তু এই বলিভিয়া দেশটির নামকরণ করা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে একটি দেশের নামকরণ করা হয়েছে একটি মানুষের নামকে কেন্দ্র করে। অর্থাৎ তিনি ওই অঞ্চলের কতটুকু প্রভাবশালী একজন ভদ্রলোক। অর্থাৎ সাইমন বলিভারের এই নাম কোনোভাবেই ভুলতে পারবো না। ক্লাসে অনেক বন্ধুরা এসে উপস্থিত হয়েছে, ওয়েলকাম টু দ্য ক্লাস। পেরু 4 দেশের প্রেসিডেন্ট ছিলেন, ভেরি গুড। মোহাম্মদ আলিফ ইসলাম সাগর আমাদেরকে জানাচ্ছে যে তিনি 4টি ভিন্ন ভিন্ন দেশের প্রেসিডেন্টও কিন্তু ছিলেন, ভেরি নাইস। এর জন্য তাকে দ্য লিবারেটর বলা হয়। সাকিবউদ্দিন অপু জিজ্ঞেস হচ্ছে ওয়াই ডোন্ট ইউ রিপ্লাই মি। অপু, সরি আমি তোমার কমেন্টটি ভালো মতো পড়তে পাইনি, তুমি নেক্সট টাইম যদি কমেন্ট করো আমি অবশ্যই তোমার রিপ্লাইটি অবশ্যই দিব। আচ্ছা, এইবার চলো আমরা ল্যাটিন আমেরিকার বা নর্থ আমেরিকার, দুঃখিত, সাউথ আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জেনে আসি। আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট বা বনভূমি রয়েছে ল্যাটিন আমেরিকাতে। এটির নাম হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। এই অ্যামাজন রেইন ফরেস্টটা আসলে কতটুকু বড় এটা কিন্তু আমাদের কনসেপচুয়ালাইজ আমরা করতে পারবো না। ইটস অ্যাকচুয়ালি হিউজ। তোমাদের কাছে প্রথম প্রশ্ন, অ্যামাজন রেইন ফরেস্ট ল্যাটিন আমেরিকার কয়টি দেশের উপর অবস্থিত? কয়টি দেশের উপর দিয়ে এই অ্যামাজন রেইন ফরেস্ট চলে গিয়েছে? তোমরা সবাই আমার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবে। আমরা ওনার সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারছি। নাইম বলছে হি ডাইড অন 1830 ইন কলম্বিয়া। আচ্ছা, জেনারেল নলেজটাও আসলে মজাই আছে পড়তে। আয়মান সাদিক আছে কমেন্ট করতে করতে কমেন্টের ফুল ঝুরি বইয়ে দিচ্ছে, নাইস। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম যে অ্যামাজন রেইন ফরেস্ট কয়টি দেশের উপর দিয়ে গিয়েছে? অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। অ্যামাজন রেইন ফরেস্টটি 8 ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, 8টা দেশের উপর এই একটা রেইন ফরেস্টের বিরাজ করছে। এটি ল্যাটিন আমেরিকার 40% এরিয়াকে কভার করে রেখেছে। ভেরি ইন্টারেস্টিং কিন্তু। এবং তুমি চিন্তা করতে পারবে না যে এইখানটাতে
মানে এটাকে রেইন ফরেস্ট বলা হয় কারণ এখানটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং তার ফলশ্রুতিতে পৃথিবীর অনেক রেয়ার স্পিসিসের গাছ, গুল্মলতা, পশু পাখি এই অঞ্চলটাতে কিন্তু বসবাস করে। এই শুধুমাত্র পশু পাখি বসবাস করে না, এইখানটাতে আরো এক ধরনের মানুষ বসবাস করে যারা কিনা একটু অদ্ভুত। তোমাদের সাথে এই তথ্যটা একটু শেয়ার করতে চাই। অ্যামাজন রেইন ফরেস্টে 70টির মতো ইন্ডিজিনাস কমিউনিটি বা আদিবাসী কমিউনিটি থাকে যাদেরকে বলা হয় আনকন্ট্যাক্টেড পিপল। এই আনকন্ট্যাক্টেড পিপল মানে হচ্ছে এই মানুষদের সাথে বহির্বিশ্বের মানুষের কোনো যোগাযোগ নাই, অর্থাৎ তারা মোবাইল ফোন ব্যবহার করে না, আইফোন আইপ্যাড কিচ্ছু ব্যবহার করে না, কোনো প্রযুক্তির ছোঁয়া তাদের সাথে নেই, আমার তোমার সাথে তারা দেখাও করেন না, হয়তো তারা জানেনও না যে আমি তুমি আছি। আমরা কোনোভাবে জানতে পেরেছি তারা আছেন, কিন্তু তারা আমাদের এক্সিস্টেন্স সম্পর্কে সচেতন নন। অর্থাৎ আমরা যে মানুষদেরকে চিনি এর বাইরেও এমন কিছু আনকন্ট্যাক্টেড মানুষ আছে, সেই আনকন্ট্যাক্টেড মানুষরা কিন্তু এই অ্যামাজন রেইন ফরেস্টে বসবাস করে। সম্প্রতি অ্যামাজন রেইন ফরেস্টকে কেন্দ্র করে বড় ধরনের একটি পরিবেশগত আন্দোলন কিন্তু শুরু হয়েছে। সেখানটাতে যে ধরনের বৃক্ষ নিধন শুরু হয়েছে, সেই বৃক্ষ নিধনের বিরুদ্ধে বেশ কিছু আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন এবং পশু পাখিকে রক্ষা করবার জন্য কিছু সংগঠন রয়েছে, তারা কিন্তু অবস্থান গ্রহণ করেছে। সেই পরিপ্রেক্ষিতে ব্রাজিল সরকারকে চাপ দেওয়া হচ্ছে যাতে সেখানটাতে বৃক্ষ নিধন বন্ধ করা হয়। এইখানটাতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অ্যামাজন রেইন ফরেস্টকে রক্ষা করবার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংগঠনের নাম হচ্ছে WWF। এটা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন না। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে WWF এর পূর্ণ নাম কি? আয়মান, যেহেতু তুমি ক্লাসে আছো ও ওয়েবসাইটের লিংকটা শেয়ার করেছো, তোমরা একটু দেখতে পারো। হ্যাঁ, তোমরা লিংকটাতে দেখে। আচ্ছা, তোমাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে WWF এর পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন বলো না কাইন্ডলি কেউ, বিকজ এটা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের কথা এখানটাতে হচ্ছে না। এটি এমন একটি সংগঠন যে যারা জীব বৈচিত্র্য নিয়ে কাজ করে এবং অ্যামাজন রেইন ফরেস্টের যে বৃক্ষ নিধন রয়েছে বা ডিফরেস্টেশন রয়েছে সেটিকে ঠেকানোর চেষ্টা করছেন তারা। একদম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফরেস্ট হয় নাই, উত্তরটি একটু ভুল হয়ে গিয়েছে। অনন্যর উত্তর সঠিক হয়েছে। ইসলাম তারা কি না, তারা ল্যাটিন আমেরিকার আদিবাসী। হ্যাঁ, ভেরি গুড। খান সাহেবের উত্তর সঠিক হয়েছে, সিরাজুল হক ইমনের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এইটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এই সংগঠনটি আফ্রিকাতে, আমেরিকাতে, ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া প্রত্যেকটি জায়গায় গিয়ে জীব বৈচিত্র্য রক্ষা করবার জন্য এন্ডেঞ্জার্ড যে সকল স্পিসিস রয়েছে যারা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করবার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ থাকেন, পলিটিক্যাল লবিং এর কাজ তারা করে থাকেন। এই সংগঠনটি নিয়েও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অতীতে প্রশ্ন হয়েছে, সুতরাং তোমাদের এই প্রশ্নটি কিন্তু অবশ্যই জানতে হবে। আচ্ছা, এইবার তোমাদেরকে ব্রাজিল দেশটা সম্পর্কে একটু জানাবার চেষ্টা করি। ব্রাজিল দেশটা সম্পর্কে তোমাদের জানা উচিত, তার কারণ হচ্ছে খুব শীঘ্রই ব্রাজিল কিন্তু বিশ্বের একটি বড় পরাশক্তিতে পরিণত হবে। আমি আগের ক্লাসে তোমাদেরকে ব্রিক্স এর সাথে পরিচয় করে দিয়েছিলাম, BRICS। এটি হচ্ছে নতুন একটি উন্নয়ন সংগঠন যাদেরকে কিনা অল্টারনেটিভ গ্লোবাল অর্ডার বলা হচ্ছে, যে তারাই এখন দেশ সমগ্র পৃথিবী শাসন করবে। এই ব্রিক্স এর এরা কিন্তু আবার ব্রাজিল, অর্থাৎ ব্রাজিল এখন এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। ব্রাজিল সংক্রান্ত অনেকগুলি তথ্যই আমাদের জানা দরকার। তার আগে ব্রাজিলে বর্তমানে একটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি আশ্চর্য ব্রাজিলে অবস্থান করছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ব্রাজিলে অবস্থানকারী সেই সপ্তাশ্চর্যটির নাম কি? অর্থাৎ 7টি আশ্চর্য, বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য অবস্থান করছে ব্রাজিলে। তোমাদের কাছে প্রশ্ন, সেই সপ্তাশ্চর্যটির নাম কি? হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। আচ্ছা, তাহমিদুল ইসলাম জিজ্ঞেস করছে পরাশক্তি কি? পরাশক্তি মানে হচ্ছে পরাক্রমশালী শক্তি, অনেক বেশি পাওয়ারফুল, অর্থনীতিতে যারা অনেক ভালো করছে এবং ভবিষ্যতে আরো বেশি ভালো করবে। একজন বলেছ আন্দিজ না, ফারদিন ইসলামের উত্তর সঠিক হয়েছে, ভেরি নাইস।
ফাতেমা মাজিদ পিঙ্কি বলছে অ্যামাজন। না, অ্যামাজন কিন্তু এক্স্যাক্টলি সপ্তাশ্চর্যের একটি নয়। না, অ্যামাজন না, অ্যামাজন উত্তরটি সঠিক নয়। অনন্যর উত্তর সঠিক হয়েছে, ফারদিনের উত্তর সঠিক হয়েছে, রাকিবুল ইসলাম অর থেকে বলেছে। ভেরি নাইস। ফারদিন, তোমার উত্তরটা আমি লিখি তাহলে। ক্রাইস্ট, ক্রাইস্ট দি রিডিমার। রিডিম করা মানে হচ্ছে কোন জিনিসকে পুনরায় রক্ষা করা, কোন জিনিসকে পুনরায় উজ্জীবিত করা, হ্যাঁ, কোন জিনিসকে আবারও উত্তোলন করা। হ্যাঁ, যীশু খ্রিস্টের অনেক বড় একটি মূর্তি রয়েছে, সেই যীশু খ্রিস্টের সেই ভাস্কর্যটি রয়েছে হচ্ছে ব্রাজিলের ভিতরে, এবং রিও ডি জেনিরো শহরে এই ভাস্কর্যটি অবস্থিত। এটি সমগ্র বিশ্বের একটি অন্যতম আশ্চর্য, কারণ এই ভাস্কর্যটি রয়েছে একটি পাহাড় চূড়ার উপরে। খুব সম্প্রতি সেখানটাতে একটি বজ্রপাত হয় এবং বজ্রপাত হওয়ার কারণে সেটি ক্ষতিগ্রস্ত হয়। ক্রাইস্ট রিডিমার বর্তমানে খুবই আলোচিত একটি ভাস্কর্য, একটি খুবই আলোচিত মানব সৃষ্ট একটি স্ট্রাকচার, যেটি সম্পর্কে তোমার হালকা পাতলা একটু পড়াশোনা করে নিতে হবে। আচ্ছা, এই উত্তরটি অনেকেই পেরেছো, তাহলে বরং আমরা আরো ব্রাজিল সম্পর্কে আরো একটু জানবার চেষ্টা করি। অ্যামাজন যেমন একটি রেইন ফরেস্ট, অ্যামাজন নামে কিন্তু একটি নদীও রয়েছে, অ্যামাজন রিভার। এই অ্যামাজন রিভার এর সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, এটি সমগ্র ল্যাটিন আমেরিকা, একজন জিজ্ঞেস করেছে ল্যাটিন আমেরিকা এবং সাউথ আমেরিকার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। না, কোনো পার্থক্য নাই, সাউথ আমেরিকাকেই ল্যাটিন আমেরিকা নামে ডাকা হয়। আচ্ছা, অ্যামাজন যে রিভারটি রয়েছে, এই রিভারটি পৃথিবীর সবচেয়ে বড় নদী, কিন্তু কোন সাপেক্ষে? পানির পরিমাণ সাপেক্ষে। অ্যামাজন নদীতে যতটুকু পানি রয়েছে, এটি পৃথিবীর সবচেয়ে বড় নদী হিসেবে পরিচিত সেই পানির পরিমাণে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, অ্যামাজন নদীতে যে পরিমাণ পানি, সেটা তার পরবর্তী 7টা নদীতেও যোগ করলে অ্যামাজন রিভার পরিমাণ পানি তুমি পাবে না। অর্থাৎ অ্যামাজন রিভার এতটাই বড় যে পরবর্তী যে 7টি বৃহত্তম নদী রয়েছে, সেগুলোকে যোগ করলেও অ্যামাজন রিভার সংক্রান্ত এর সমান বড় হবে না। কিন্তু এখানটাতে একটা প্রবলেম আছে, অ্যামাজন কিন্তু পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী না, এইটা সেকেন্ড লার্জেস্ট রিভার, সেকেন্ড লংগেস্ট রিভার, রাইট, সেকেন্ড লংগেস্ট রিভার। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ফার্স্ট লংগেস্ট, দ্য মোস্ট লংগেস্ট রিভার নাম কি? আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, ফাহিমুল হক সাদিক বলেছেন যে ব্রিক্স সম্পর্কে আর কিছু বলবেন। অবশ্যই বলবো। তাহমিদুল ইসলাম ইতোমধ্যে সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, আশিকুর রহমানও সঠিক উত্তর দিয়েছে, স্বপ্নীল একাদশ সঠিক উত্তর দিয়েছে। সবচেয়ে বড় যেটি, সেটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট রিভার, এখানেতে ফার্স্ট যেটি আছে, সেটা আমরা যেটি জানি সেটা হচ্ছে নীল নদ, অথবা যেটিকে আমরা ইংরেজিতে বলি নাইল, দ্য নাইল রিভার, রাইট। এটা আমরা জানি মিশরের পাশে অবস্থান করছে। তোমাদের জন্য আরেকটা ছোট্ট প্রশ্ন বলি, যেহেতু খুব কাছাকাছি একটি প্রশ্ন। সম্প্রতি একটি কোম্পানি সমগ্র বিশ্ব জুড়ে বেশ নাম করেছে, এবং সেই নামটি না এইটার সাথে খুব বেশি কানেক্টেড, অ্যামাজন। এই অ্যামাজন সমগ্র পৃথিবীকে পাগল করে ছেড়ে দিচ্ছে। এটি একটি হোম ডেলিভারি সার্ভিস, অর্থাৎ তুমি যে বাজার করতে চাও বাসায় বসে, তোমার বাসায় সে বাজারটা সে পৌঁছে দিবে। তুমি টেকনোলজিক্যাল প্রোডাক্টস, কাপড় চোপড় যা কিনতে চাও, সবই তুমি অ্যামাজন থেকে কিনতে পারবে। প্রশ্ন হচ্ছে, অ্যামাজনের সিইওর নাম কি? অ্যামাজনের সিইওর নাম আমাকে লিখে দেখাও। আচ্ছা, নাইস। অ্যামাজনের সিইওর নাম জানতে চাচ্ছি তোমাদের কাছে। ইরহামুল ইসলাম প্রাঞ্জল সঠিক উত্তর দিয়েছে। ভেরি নাইস। দেখি আর কেউ সঠিক উত্তর দিতে পারে কিনা। না, বিল জেফস না। হ্যাঁ, ফারদিনের উত্তর সঠিক হয়েছে। ভেরি নাইস। অ্যামাজনের সিইওর নাম হচ্ছে জেফ বেজোস। আরেকটা ইন্টারেস্টিং তথ্য দেই, তথ্যটা জিহান আমাকে মাত্র জানালো। সেই তথ্যটা হচ্ছে, এই জেফ বেজোস
খুব সম্প্রতি বিল গেটসকে টপকে পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়েছেন। অর্থাৎ দেখলে আমরা অ্যামাজন জঙ্গলে আসলাম, প্রথমে সেখান থেকে অ্যামাজন নদীতে আসলাম, তারপরে অ্যামাজন কোম্পানিতে আসলাম, সেখান থেকে জেফ বেজোস সম্পর্কে জেনে নিলাম এবং জেনে নিলাম যে তিনি বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। অর্থাৎ এই তথ্যটিও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই নামটি ভুলে যাবে না, এই নামটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি যে কর্পোরেশন সম্পর্কে পড়বে, এই কর্পোরেশনের যে সকল মালিক রয়েছে তাদের সম্পর্কে পড়বে, প্রত্যেকটি মানুষ সম্পর্কে যদি জানো তাহলে এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু অনেক হয়। হ্যাঁ, টেকনোলজি সংক্রান্ত প্রশ্ন অনেক হয়, বিভিন্ন টেকনোলজিক্যাল যে সকল অ্যাক্রোনিম রয়েছে www, HTTP, এগুলোর মিনিং কিন্তু জানতে চাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট পরীক্ষাতে বা বি ইউনিট পরীক্ষাতে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু জানা অনেক বেশি প্রয়োজন। যারা যারা ক্লাসটি এখনো পর্যন্ত এনজয় করছো, প্লিজ প্লিজ ক্লাসটি তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে, কারণ তুমি যদি শেয়ার করো তাহলে আরো বন্ধুরা এই চমৎকার ক্লাসটি আমাদের সঙ্গে এনজয় করতে পারবে। আচ্ছা, এইবার চলো আমরা আমাদের যে প্রিয় খেলাটা আছে সেই প্রিয় খেলাটা আমরা আরেকবার একটু খেলি। এইবার তোমাদেরকে মুদ্রা লিখতে হবে না, তোমরা শুধু আমাকে রাজধানী লিখে দেখাবে। আমরা আবার সেই কুইজ টাইমটাতে চলে আসছি যখন আমরা প্রচুর পরিমাণে রাজধানীর নাম শিখবো। সো গেট সেট, আমি অনেকগুলি দেশের নাম লিখবো, সেই দেশের রাজধানীগুলো তোমাকে লিখতে হবে। 1 2 3 গো। ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, বলিভিয়া। হ্যাঁ, এই কয়টা দেশের রাজধানীর নাম তোমরা আমাকে লিখে দেখাও। দেখি এই প্রশ্নের উত্তরগুলি কারা করতে পারে। অনেক ইতোমধ্যে সঠিক উত্তর দিয়ে ফেলেছে। হ্যাঁ, অনেক ইতোমধ্যে সঠিক উত্তর দিয়ে ফেলেছে। দিলরুম জান্নাতের উত্তর কিন্তু সঠিক হয় নাই, অনেকের উত্তর সঠিক হয়েছে, ভেরি নাইস। হ্যাঁ, মোজাহিদুল আলম আকাশও কিন্তু একটু ভুল করে ফেলেছো, অনন্য একটু ভুল করে ফেলেছো। হ্যাঁ, ফারদিনের উত্তর কিন্তু সঠিক হয়েছে। যারা যারা রিও ডি জেনিরো লিখছো তাদের কিন্তু ভুল হচ্ছে। আমরা সবাই কমন মিস্টেকটা করি, আমরা সবাই মনে করি যে ব্রাজিলের রাজধানী বোধ হয় রিও ডি জেনিরো। না, এটার রাজধানী কিন্তু রিও ডি জেনিরো না। অনন্যর উত্তর সঠিক হয়েছে, অন্তরার উত্তরও সঠিক হয়েছে। আচ্ছা, আমি একটু লিখে দেবার চেষ্টা করি। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া, ব্রাসিলিয়া। হ্যাঁ, তোমাদেরকে ছোট একটা জিনিস জানিয়ে রাখি, ব্রাজিল এর যে প্রধান ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু পর্তুগিজ। হ্যাঁ, এখানটাতে স্প্যানিশও বলা হয়, কিন্তু প্রধান ভাষা হচ্ছে পর্তুগিজ। এবং পর্তুগিজে তারা তাদের দেশের বানানটি লেখে হচ্ছে এভাবে করে, BRASIL, তারা কিন্তু জেড লেখে না, অর্থাৎ ব্রাজিল এভাবে করে তারা প্রনাউন্স করে। তাদের রাজধানীটিও তাই এভাবে করে ব্রাসিলিয়া। আর্জেন্টিনার রাজধানী অনেকেই লিখেছো বুয়েনোস এইরেস, ঠিক আছে, এটা বুয়েনোস এইরেস। হ্যাঁ, কলম্বিয়ার উত্তর অনন্য আমাকে দিয়েছিলে, কলম্বিয়ার উত্তর হচ্ছে বোগোটা, বোগোটা। কলম্বিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে কিছুক্ষণ পরেই। আমরা কলম্বিয়ার গুরুত্বপূর্ণ দুটো টেররিস্ট অর্গানাইজেশন সম্পর্কে জানবো। মনে রাখবে, আমরা যেই দেশ সম্পর্কেই পড়ি না কেন, আমাদের কিন্তু সেই দেশের টেররিস্ট অর্গানাইজেশন, সেই দেশের পলিটিক্যাল অর্গানাইজেশন, সিকিউরিটি এজেন্সি, এগুলো সম্পর্কেও জানতে হবে। বলিভিয়ার উত্তরটা এখনো কেউ দিচ্ছ না। হ্যাঁ, তাহমিদ সঠিক উত্তর দিয়ে দিয়েছে বলিভিয়ারটি। তাহমিদের উত্তর একটু ভুল। হ্যাঁ, এম আর মুগ্ধের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা, বলিভিয়া হচ্ছে সুক্রে। তাহমিদ যেটা করেছিল যে লাপাজ লিখেছে, লাপাজে হচ্ছে ওদের সরকারের যে অবস্থান, অর্থাৎ অনেকটা কেন্দ্রীয় সরকার যেখান থেকে পরিচালিত হয় সেই এলাকাটি হচ্ছে লাপাজ। বলিভিয়া সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। বলিভিয়ার এন্টায়ার কান্ট্রিটাই সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 11 থেকে 1200 ফিট উপরে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক 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 উপরে এই দেশটি বসবাস করছে। তাই এই
বলিভিয়াতে তুমি যদি কখনো ফুটবল খেলতে যাও বা কখনো যদি তুমি একটু দৌড়াও তাহলে দেখবে অনেক হয়রান হয়ে গিয়েছো। এই কারণটাতে বলিভিয়ার ফুটবল টিমটি যখন তাদের নিজের দেশে কেউ কোনো ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ করে তারা সবসময় সেই ম্যাচটা জেতে, কারণ ওই উচ্চতায় তাদের খেলবার অভ্যাস রয়েছে, অন্য প্লেয়ারদের খেলার অভ্যাস নেই। যেটা হয় সেটা হচ্ছে মাটি থেকে তুমি যত উপরে যাবে তাতে কিন্তু বাতাসের যে প্রেসার সেটা বেড়ে যাবে এবং প্লাস তুমি অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যাবে। এই অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণেই সেখানটাতে শ্বাস প্রশ্বাস নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিয়েছো। উচ্চতম, একজন বলছো উচ্চতম রাজধানী লাপাজ বলে যে, আচ্ছা সেটা আমি তোমাকে বলছিলাম যে বলিভিয়ার বেসিক্যালি রাজধানী দুইটা, একটা হচ্ছে সুক্রে, একটা হচ্ছে লাপাজ। যদি তোমাকে শুধুমাত্র রাজধানী জিজ্ঞেস করে সেক্ষেত্রে সঠিক উত্তরটা কিন্তু সুক্রেই হবে, কিন্তু রাজনৈতিক ভাবে যেটি তোমার রাজধানী সেটি হচ্ছে লাপাজ। সমগ্র বিশ্বের মধ্যে উচ্চতম রাজধানী কিন্তু এই সুক্রে অ্যান্ড লাপাজ, এই দুটো দেশই কিন্তু সবচেয়ে উচ্চতম, প্রায় 1200 ফুট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। অর্থাৎ এই দুটো কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য এই দেশ সম্পর্কে জেনে রাখবার জন্য। এইবার আমি জানি যে তোমরা যুদ্ধ নিয়ে, মারামারি নিয়ে, হানাহানি নিয়ে কথা বলতে খুব একটা পছন্দ করো না, তবুও তোমাদেরকে আমি যুদ্ধ সংক্রান্ত কিছু প্রশ্ন করতে চাই। তার আগে যারা এখনো ভিডিওটি শেয়ার করনি তারা ভিডিওটি শেয়ার করবে। আমরা ক্লাসের অর্ধেক সময় পার করে এসেছি, ভিডিওটা শেয়ার করার এটি সঠিক সময়। কলম্বিয়াতে দীর্ঘ সময় বেশ কিছু যুদ্ধ চলেছে, তাদের সরকারের ভিতরে অনেকগুলো সমস্যা ছিল, তাদের দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক বেশি ছিল, তাদের দেশে ড্রাগ নিয়ে অনেক বেশি প্রবলেম ছিল। যারা যারা নার্কোস নামক টিভি সিরিয়ালটি দেখেছো সেখানটাতে কালি কার্টেল, মেডিন কার্টেলদের মধ্যে যেই ধরনের সমস্যাগুলো হয় সেগুলি তোমরা দেখেছো। প্লাস পাবলো এসকোবার নামক এক ভদ্রলোকের সাথে তোমাদের পরিচয় হয়েছে যে কিনা এই ড্রাগ কার্টেলের বিশাল বড় গডফাদার ছিলেন। কিন্তু কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে নামকরা যেই দুটো সংগঠন ছিল টেররিস্ট অর্গানাইজেশন, তারা হচ্ছে ফার্ক এবং M19। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ফার্কের পূর্ণ নাম কি? ফার্ক যে কলম্বিয়ার একটি সংগঠন এটা আমরা মোটামুটি সবাই জানি, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ফার্কের পূর্ণ নাম কি? আচ্ছা, নরিন সুলতানা বিনতে ক্লাসটি শেয়ার করেছে, থ্যাংক ইউ নরিন ক্লাসটি শেয়ার করবার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাফাই ইসলাম অন্য বলছে শান্তি সহ লাপাজ। আহমেদ ইমতিয়াজ জিজ্ঞেস, এটা কিসের ক্লাস ভাই? এটা আমরা এখন দক্ষিণ আমেরিকা নিয়ে আলোচনা করছি। দক্ষিণ আমেরিকার দেশগুলোকে আমরা একটু চিনে নিচ্ছি, সেখানে কি কি ধরনের সমস্যা আছে, কি কি ধরনের সুবিধা আছে, এগুলো একটু জানবার চেষ্টা করছি। ফার্কের পূর্ব নামটি জানতে চাচ্ছি। অনন্য উত্তর সঠিক দিয়েছে। ফারদিন বলছে পাবলো এসকোবার বস, নার্কোসে দেখেছি। আমি আসলে জিহানের সাথে এই বিষয়টাই আলোচনা করছিলাম। নার্কোস টাইপের টিভি সিরিয়ালের প্রবলেম হচ্ছে যে পাবলো এসকোবারের মতো ভয়াবহ একজন সন্ত্রাসীকে সেখানে নায়ক আকারে প্রতিষ্ঠা করা হয়েছে। পাবলো এসকোবার আদতে একজন নিষ্ঠুর মানুষ ছিলেন, তিনি অনেক 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 মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করেছেন, অর্থাৎ তাকে হিরো বানানোর কোনো প্রয়োজন কিন্তু নেই। সাইদুল আবরারও সঠিক উত্তর দিয়েছে ফার্কের প্রশ্নটি, আমি ওদের উত্তরটি কিন্তু কপি করতে পারি। রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া, ফার্ক হচ্ছে রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া। একটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে দেই, যেই সকল অ্যাব্রিভিয়েশন গুলি তার অ্যাক্রোনিমের সাথে মেলে না সেগুলো মনে রাখা কিন্তু পার্টিকুলারলি ডিফিকাল্ট। কারণ তুমি ফার্কে খুঁজতে থাকবে হচ্ছে এফ এ কি হয়, এ তে কি হয়, আর এ কি হয়, সি এ কি হয়, কিন্তু এটি কিন্তু এভাবে করে তোমার মিলবে না, কারণ এই জিনিসটি কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে করা। তাই এখানটাতে শব্দের যে ওরিয়েন্টেশন সেটা কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট। ইংরেজিতে এই জিনিসটি দাঁড়ায় রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া, অর্থাৎ এই জিনিসটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, যেহেতু টেররিস্ট অর্গানাইজেশনের কথাই হচ্ছে, তোমাকে আরো কিছু টেররিস্ট অর্গানাইজেশনের পূর্ণ নাম কিন্তু তোমাকে জেনে নিতে হবে। আমি তোমাদেরকে এশিয়ার ক্লাসে কিন্তু এলটিটিই নিয়ে বলেছিলাম, এলটিটি এর পূর্ণ নাম তোমাদেরকে আমি শিখতে বলেছিলাম এবং আমরা এখানটাতে আলোচনাও করেছিলাম।
পাশাপাশি বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের হেড কে থাকে, তাদের চিফ কে থাকে, এই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু তোমাদেরকে একটু জেনে নিতে বলেছিলাম। এই ভর্তি পরীক্ষায় অবশ্যই অবশ্যই টেররিস্ট অর্গানাইজেশনকে তোমার প্রায়োরিটি বানাবে। আচ্ছা, এইবার চলো আমরা আরো কিছু চমৎকার তথ্য জেনে নেবার চেষ্টা করি ল্যাটিন আমেরিকা সম্পর্কে। ল্যাটিন আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে লম্বা ঝর্ণা রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি উপর থেকে একদম আনইন্টারাপ্টেড ভাবে পড়ে এরকম একটি ঝর্ণা রয়েছে ল্যাটিন আমেরিকাতে। তোমাদের কাছে প্রশ্ন দুটো, সেই ঝর্ণাটির নাম কি এবং কোন দেশে অবস্থিত? ঝর্ণাটি কোন দেশে অবস্থিত এবং ঝর্ণাটির নাম কি? জোবাইর হোসেন সঠিক উত্তর দিয়েছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলম। তাহমিদুল ইসলাম হাফ হার্টেড ভাবে জিজ্ঞেস করছে এঞ্জেল কিনা। হ্যাঁ, এঞ্জেল সঠিক। তুমি কিন্তু একটু সাহস করে উত্তর দিলে তোমার উত্তরটা হয়ে যেত, রাইট? হ্যাঁ, অনেকের উত্তর কিন্তু সঠিক হয়ে গেছে। তাহমিদের উত্তর এবার সঠিক হয়েছে, ও বলতে যাচ্ছে এঞ্জেল ভেনেজুয়েলা। ভেরি গুড। এটাকে বলা হয় এঞ্জেল ফলস। এঞ্জেল ফলস, এবং এটি তোমরা যেটা বললে সেটি হচ্ছে এটি ভেনেজুয়েলাতে অবস্থিত। আচ্ছা, এটি মাটি থেকে প্রায় 800-900 মিটার উপর থেকে পতিত হয়। তোমরা দেখতে পাচ্ছ যে আয়মান সাদিক ভাইয়া তোমাদের সাথে এই মুহূর্তে একটি কমেন্ট শেয়ার করেছে, একদম পিন কমেন্টের সবচেয়ে উপরে কমেন্টটিতে রয়েছে। সেখানটাতে তোমরা দেখতে পাবে যে আমরা 10 মিনিট স্কুলে এমন কিছু স্মার্ট বুক তৈরি করেছি, যে স্মার্ট বুকগুলিতে আমরা যতগুলি মহাদেশ নিয়ে আলোচনা করছি, এই 6টা মহাদেশ নিয়ে কিন্তু সেখানটাতে আস্তে আস্তে স্মার্ট বুক তৈরি করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ভিতরেও যে সকল ভৌগোলিক সমস্যাগুলি রয়েছে, যে ভূগোলে যে সকল সমস্যা থেকে প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমাদের রয়েছে স্মার্ট বুক। আমরা স্মার্ট বুক তৈরি করছি, পাশাপাশি অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল রয়েছে। তাই এখনই তোমার কম্পিউটারে গিয়ে কম্পিউটারের একটি নিউ ট্যাব খুলো, সেখানটাতে তুমি 10minuteschool.com, এই যে এই জিনিসটা 10minuteschool.com লিখে তুমি সার্চ দাও, তাহলে তুমি একটি ওয়েবসাইট পাবে। সেই ওয়েবসাইটে আমাদের যাবতীয় ভিডিও, আমাদের যাবতীয় স্মার্ট বুক, ব্লগ সেখানটা তুমি খুঁজতে পারবে। তোমার পড়াশোনাকে এবার আমরা অবশ্যই সহজ করে ছাড়বো। আচ্ছা, ব্যাক টু দ্য স্টাডিজ। এঞ্জেল ফলস সম্পর্কে আমরা শিখলাম। এইবার আরেকটা ইন্টারেস্টিং তথ্য শেখাই, সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকার একটা কান্ট্রি রয়েছে, যেই কান্ট্রিটি সেই দেশের যে প্রকৃতি রয়েছে, নেচারকে একটা লিগাল এন্টিটি প্রদান করেছে। অর্থাৎ আমি যেমন তোমার বিরুদ্ধে মামলা করে দিতে পারি, নেচার তোমার বিরুদ্ধে মামলা করে দিতে পারবে। প্রশ্ন হচ্ছে কোন দেশটি নেচারকে এই লিগাল এন্টিটি প্রোভাইড করেছে? আচ্ছা, তানভিউম ইসলাম রাতুল বলছে এটা নায়াগ্রা ফলস কিনা। না, নায়াগ্রা ফলস কিন্তু সর্বোচ্চ না, ঝর্ণা না, সর্বোচ্চ ঝর্ণা কিন্তু এঞ্জেল ফলস। আচ্ছা, অনন্য বলছে বলিভিয়া না দেশটি। আচ্ছা, দেখি সুইজারল্যান্ড না, আমি কিন্তু ল্যাটিন আমেরিকার দেশ জানতে চাচ্ছিলাম, অর্থাৎ দক্ষিণ আমেরিকার কোন দেশটি এই স্বীকৃতি প্রদান করেছে। এক পশলা বৃষ্টি, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ইউর ওয়েলকাম আপু, থ্যাংক ইউ এজ ওয়েল। ফারদিন ইসলাম বলেছে ভাইয়া আমার বোনের গেঞ্জি আছে 10ms এর, আমারও লাগবে। ফারদিন, তোমার কাছে আমি 10 মিনিট স্কুলের গেঞ্জি পাঠানোর ব্যবস্থা করছি, ভেরি সুন দেখতে পারবা। আচ্ছা, না, অনেকের উত্তরই ধারে কাছ দিয়ে যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে না, ইকুয়েডর। আচ্ছা, এই ঘটনাটি কেন ঘটেছে এবার আমি তোমাকে বলি। যখন ইকুয়েডরের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রচুর পরিমাণে বৃক্ষ নিধন করছিল সেখানে থেকে কাঠ আহরণ করবার জন্য এবং ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য জায়গা তৈরি করবার জন্য, তখন সেই দেশে যখন এনভায়রনমেন্টাল লবিস্টরা রয়েছেন, তারা যে কাজটি করলেন, তারা হচ্ছে পরিবেশকে একটি লিগ্যাল এন্টিটি প্রোভাইড করলেন, যাতে করে পরিবেশ নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারে। এখন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের বিরুদ্ধে পরিবেশ মামলা করতে পারে। একটা জিনিস চিন্তা করো, তুমি যদি অনেকগুলি গাছ কেটে ফেলো তাহলে কিন্তু ডিরেক্টলি আমার ক্ষতি হয় না, তাই আমি যদি তোমার বিরুদ্ধে মামলা করি তাহলে কিন্তু মামলাটা টিকবে না, কারণ আমার ক্ষতি হচ্ছে না।
যদি পরিবেশ নিজেই একটা এন্টিটি হয়ে মামলা করে তাহলে কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে প্রমাণ করে সে মামলাটা জিততে পারবে। এই কারণটাতে ইকুয়েডর এবং পৃথিবীর অনেক দেশে এটি বর্তমানে করা হচ্ছে যে এনভায়রনমেন্টকে একটি লিগ্যাল এন্টিটি প্রোভাইড করা হচ্ছে। আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি, কিন্তু তার আগে আমরা একটু আর্জেন্টিনা আর ব্রাজিল সংক্রান্ত লাস্ট দুইটা তথ্য দিয়ে দিই। ব্রাজিলের সবচেয়ে বড় এক্সপোর্ট হচ্ছে কফি। গত 150 বছর ধরে সমগ্র পৃথিবীর হাইয়েস্ট কফি এক্সপোর্টার হচ্ছে ব্রাজিল। অর্থাৎ তুমি যে কফিটা এই মুহূর্তে বাসায় বসে খাচ্ছ, ভেরি ফেয়ার চান্স আছে সেটা অ্যাকচুয়ালি ব্রাজিল থেকে আসছে। বাট লাস্ট যে তথ্যটা দিয়ে, যেই প্রশ্নটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব, তা হচ্ছে আর্জেন্টাইন ফ্যানদের জন্য। আমি শুরুতে তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি, আই এম রিয়েলি সরি, বাট তোমাদের একটা খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটে গিয়েছে তোমাদের জীবনে। সেটা হচ্ছে লিওনেল মেসি বিবাহ করেছেন। তার দীর্ঘ সময়ের বান্ধবী, যার সাথে তার আগে থেকে সন্তান ছিল, সেই বান্ধবীর তিনি বিবাহ করেছেন। প্রশ্ন হচ্ছে তার সেই বিবাহিতা স্ত্রীর নাম কি? লিওনেল মেসির স্ত্রীর নাম আমাদেরকে কমেন্টে জানাও। স্বপ্নিল আকার বলছে কফি অ্যান্ড সুগার, এক্স্যাক্টলি। ব্রাজিল কিন্তু কফি এবং চিনি, অনেক বেশি চিনি রপ্তানি করে, এবং তারা জুস রপ্তানি করে অনেক বেশি। আচ্ছা, হাসিব আমাদেরকে বলছে চির বসন্তের দেশ ইকুয়েডর, ভেরি নাইস। আচ্ছা, আলিফ ইসলাম সাগর বলছে গেঞ্জি চাই ভাইয়া, আমরা চেষ্টা করব গেঞ্জি তোমার কাছে পৌঁছে দেওয়ার, এবং আই এম নট কিডিং, দেখো আই হ্যাভ সারপ্রাইজেস। ফারদিন ইসলামের উত্তর সঠিক হয়েছে কিন্তু। হ্যাঁ, দেখি আর কেউ উত্তর দিতে পারে কিনা। হ্যাঁ, অনেকেই পারছে। জাহিদের উত্তর সঠিক। আচ্ছা, সঠিক উত্তর অ্যান্টোনেলা রোকুজো। অ্যান্টোনেলা রোকুজো, অর্থাৎ অ্যান্টোনেলা রোকুজো। এই প্রশ্নটা করলাম কারণ সম্প্রতি হয়ে যাওয়া এই ধরনের ব্যক্তিগত তথ্য থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন হতে পারে, অর্থাৎ এই নামগুলো তুমি একটু মনে রাখবার চেষ্টা করবে। শেষ কথা, ল্যাটিন আমেরিকাতে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয়াবলী, কোন সকল দেশে নির্বাচন হয়েছে, কোন সকল দেশগুলোতে রাজনৈতিক সমস্যা দেখা দিচ্ছে, কোন সকল দেশে নতুন প্রেসিডেন্ট, নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করেছে, এই বিষয়গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই জিনিসগুলো আবারও দেখে নিবে। কারেন্ট অ্যাফেয়ার্স, আই ক্যানট স্ট্রেস দিস এনাফ, কারেন্ট অ্যাফেয়ার্স গুলি তোমরা আবারও অবশ্যই অবশ্যই পড়বে। আগামী সপ্তাহে আমাদের যে শেষ দুটো মহাদেশ বাকি রয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়া এবং আফ্রিকা, আমরা সেই দুটো দেশ নিয়ে কিন্তু আলোচনা করবো। সুতরাং নেক্সট সপ্তাহে তোমাদেরকে আবারও ক্লাসে পাবার আশা করছি। দেখা হবে নেক্সট বৃহস্পতিবারে। ডু কাম ব্যাক, হ্যাভ আ গ্রেট টাইম। 10 মিনিট স্কুলে লগ ইন করতে ভুলবে না, এবং টিল নেক্সট উইক, নেভার স্টপ লার্নিং। থ্যাংক ইউ।